দুবাইতে কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়া শুরু করেছে, মোটামুটি হালকা ঠান্ডা পড়ে সকালের দিকে। আর আজকের সকালটা আতিফা বিড়ালের সঙ্গে শুরু করেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের বাড়ির দুষ্ট বিড়ালগুলো সকাল সকাল দরজার সামনে বসে আছে খাবারের জন্যে। তো ওদেরকে 3 বেলায় খাবার দেওয়া হয়। আর সকালবেলা আতিফা এসে দেখে যে ওরা একদম গা ঘেঁষে আছে গ্লাসের সাথে, তো হাত দিয়ে ওদেরকে হাই দিচ্ছিল। ওরাও আতিফার সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ওরাও ওদিক থেকে দুষ্টুমি করছিল, তো ভালোই লাগছিল দেখতে। বেচারি খুবই এক্সাইটেড বেড়ালের সাথে। আর বেড়ালগুলো দেখেন সেই ছোট্ট ছিল, এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে। আর আমার আতিফা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। অনেক দিন থেকে ওর ঠান্ডা জ্বর লেগে আছে, নর্মাল প্যারাসিটামলে কাজ হচ্ছে না, কফ সিরাপ নর্মাল কোনো কিছুই কাজ হচ্ছে না। 2-3 বার ডাক্তার দেখিয়েছি, তো এখন আজকে হচ্ছে আবার যাচ্ছি ডক্টরের কাছে, দেখা যাক ডক্টর অ্যান্টিবায়োটিক দেয় কিনা, কারণ অনেক দিন হয়ে গেছে। ঠান্ডা জ্বর আসে যায়, 1 সপ্তাহ ভালো থাকে, এরপরের সপ্তাহ আবার জ্বর আর ঠান্ডা ব্যাক করছে। এটা হয়তো বা স্কুল থেকেও হতে পারে, এখন দেখা যাক। দুবাইয়ের ডাক্তারগুলো একটু ভালো, বাংলাদেশের মতো সহজেই কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় না, বাংলাদেশেও দেয় না, বাট কিছু কিছু ডাক্তারের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট হতে পারে, আমার শোনা কথা। আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই আতিফাকে নিয়ে। যাই হোক, এখন হচ্ছে সবাই বলছে যে ডাক্তারকে ভালো করে বলার জন্য যে কেন ঠান্ডা জ্বরটা ভালো হচ্ছে না, আসছে আর যাচ্ছে বারবার। তো আমি সেই জন্য আজকে আতিফা স্কুল ছিল, স্কুলে না নিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে ভিতরে কফটা জমে গেছে, আর যার কারণে ও খাওয়া দাওয়া আবার আগের মতো স্টপ করে দিয়েছে, একদমই খাচ্ছে না। আর আমেরিকান হসপিটালের সবথেকে ভালো জিনিসগুলো হচ্ছে ওরা এত সুন্দর সার্ভিস দেয়, সব কিছু যেমন টাকা নেয় তেমন কিন্তু সার্ভিসটাও দেয়। তো সেখান থেকে আতিফাকে দেখেন কত কিছু গিফট দিয়েছে। ওদের আজকে একটা ডেন্টাল কিছু একটা অফার চলছিল, তো ফ্রি ডেন্টাল চেক আপ ছিল। আতিফার যেহেতু মিষ্টি খেয়ে দাঁতগুলো একদম খারাপ অবস্থা, ব্রাশ করতে চায় না, তো ফ্রি যেহেতু ছিল ওখানে ডাক্তার দেখাতে গিয়ে দেখলাম যে একজন ডাক্তার ফ্রি ভিজিট দেখাচ্ছে, অর্থাৎ মানে ফ্রি দিচ্ছে সার্ভিসটা। তারপর আতিফাকে নিয়ে গেলাম, আতিফাকে দেখে ওরা আরও অনেক কিছু গিফট দিয়ে দিল। আতিফার দাঁতের অবস্থা খুবই খারাপ, ওকে 2 বেলা ব্রাশ করতে বলেছে, কিন্তু বেচারি তো 1 বেলাও ব্রাশ করতে চায় না। আর হসপিটালের মধ্যে খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল, অনেক কিছু দিয়ে বাচ্চাদেরকে ওরা কন্ট্রোল করার চেষ্টা করে, যেমন স্টিকার। তো ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু বলল যে আরও 1 সপ্তাহ দেখার জন্য, নর্মাল প্যানাডোল আর কফ সিরাপে যদি কাজ না হয় তখন যেন অ্যান্টিবায়োটিকটা দিই। তো আল্লাহর কাছে দোয়া করছি আমার সন্তানকে যেন সুস্থতা দান করে, আপনারাও দোয়া করবেন। তো বাড়িতে আসার পর হচ্ছে রান্নার কাজে চলে এসেছি। আর হ্যাঁ, বাড়িতে এসে আতিফাকে গোসল করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি রান্নায় এসেছি, কারণ আতিফার বাবা অফিস থেকে এসে খেতে খেতে প্রায় 3টা বেজে যায়, অনেকটা সময় আছে এখনও রান্না করার মতো। আর আপনারা তো জানেন যে হাবিব ভাই বাংলাদেশ চলে গেছে, তো হাবিব ভাই যাওয়ার পর অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। হাবিব ভাই যখন ছিল অনেক হেল্প হতো, বেশিরভাগ সময় হাবিব ভাই রান্না করতো, কোনো স্পেশাল ধরেন কোনো খাবার আমার মনে হচ্ছে আমি এভাবে রান্না করে খাবো, তখন আমি এসে রান্নাবান্না করতাম। বাট এখন তো পুরো দায়িত্বটাই আমার ওপর পড়েছে। আর দায়িত্ব কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যখন দায়িত্ব থাকে তখন মানুষ আপনা আপ ম্যাচিওর হয়ে যায়, এটা একটা সত্যি কথা। আমার বিয়ের পর আমার ম্যাচুরিটিটা আরও বেশি হয়েছে। বিয়ের আগে তো বাবা মার কাছে থাকা বা মায়ের হাতে রান্না খাওয়া দাওয়া কোনো কিছু টেনশন ছিল না, বাট বিয়ের পর সাংসারিক কাজকর্ম সব কিছুই করতে হয় প্রত্যেকটা মেয়েকে, এটাই মেয়েদের জীবন। যতই পড়াশোনা করুক, যতই ভালো প্রফেশনে থাকুক, রান্না বান্না সংসার আপনাকে দেখতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে। আর ছেলেদেরকে সৃষ্টি করেছে বাহিরে কষ্ট করে রোদে পড়ে ইনকাম করে আনবে, আর মহিলারা বাড়িতে রান্নাবান্না করবে, সংসার বাচ্চা, ইভেন শুধু রান্নাবান্না করে যে লাইফ নষ্ট করবে সেটাও না, আপনি চাইলে কোনো কাজও করতে পারেন। তো সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। তো আজকে আমি রান্নার মধ্যে মাছ রান্না করব আর চিকেন। আর মাছটাকে স্বাভাবিকভাবেই নুন মরিচ হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি তেলে।
এই মাছ রান্নাটা আমি একজনের কাছ থেকে শিখেছি, তো তার মতো করার চেষ্টা করিনি, আমি একটু ডিফারেন্ট করেছি, কারণ আমার কাছে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। সিথি গত কিছুদিন আগে আমাকে এই রান্নাটা করে খাইয়েছিল, তো তোর হাতের রান্নাটা অনেক মজা ছিল। আমার জাস্ট হচ্ছে একটু আদা রসুনটা কম দিতে হবে মনে হয়েছিল, কারণ মাছের মধ্যে আদা রসুনটা আমি নিতে পারি না, তো আমি একটু কম করে দিয়ে আজকে রান্নাটা করব। আর আমি ফোড়ন দিই, সিথি বলছিল এই ফোড়ন দেওয়াটা সে আমার কাছ থেকে শিখেছে। আসলে আমরা প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি। আমাদের মানুষ হিসেবে উচিত ভালো জিনিসটাকে শিক্ষণীয় হিসেবে নেওয়া আর খারাপ জিনিসটাকে বর্জন করা। তো শিক্ষা কিন্তু যে যা কারো কাছ থেকে নেওয়া যেতে পারে। আমার ছোট কারো কাছ থেকেও কিন্তু আমি ভালো কিছু শিখতে পারি, আবার আমার কাছ থেকে আমার বড় যারা আছে তারাও কিছু শিখতে পারে। শিখার আসলে কোনো বয়স নেই। তো এখন আমি সেই 5 ফোড়ন দিইনি, হালকা একটু দিয়েছিলাম, আর একটু হচ্ছে জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর খুবই সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, যতটুকু না দিলেই না। আর তার মধ্যে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিব। তো হলুদ গুঁড়া দিতে গিয়ে ভাবছিলাম বেশি যেন ঝাল না হয়ে যায়। আমি কিন্তু নর্মালি একটু ঝাল খেতে পছন্দ করি, কিন্তু আতিফার বাবা আবার বাড়িতে গেস্ট নিয়ে আসবে বলল আসার সময় অফিস থেকে, তো তাই গেস্ট খেতে পারবে কি না সেটাও ভেবে একটু কমই দিয়েছি ঝাল। আমি নর্মালি একা খাইলে কিন্তু আরও বেশি ঝাল দিতাম। যাই হোক, এখন এখানে একটু কারি পাতা দিয়েছি, কারি পাতাটা দিলাম মাছের যেন গন্ধটা না থাকে। মাছগুলোকে যথেষ্ট ভালো করে ধুয়েছি, ধুতে ধুতে একদম সাদা করে ফেলেছিলাম। তো আর একটু টমেটো কুচি দিচ্ছি, দিলেও হয় না দিলেও নয়, বাট এইভাবে মাছের কারিটা যদি সম্ভব হয় করে খাবেন, খুবই টেস্টি হয় খেতে। মাছ খেতে যাদের বোরিং লাগে তারা তো খুব পছন্দ করবে। আমি কিন্তু বড় মাছ একদমই পছন্দ করি না, কিন্তু এইভাবে খেয়ে মানে ভালো লেগেছে তাই আবার বানাচ্ছি। আমার কাছে নর্মালি ছোট মাছ যেমন পুঁটি মাছ ভালো লাগে, চিংড়ি মাছ ভালো লাগে, আরও যে দেশি মাছগুলো থাকে যেমন ট্যাংরা, আরও কী কী মাছ আছে সেই মাছগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে বড় রুই কাতলা এগুলো একদম খেতে ইচ্ছে করে না। আর হ্যাঁ, ইলিশ মাছটাও ভালো লাগে, ইলিশ মাছের ভাজা ভালো লাগে। ইলিশ মাছের যে সর্ষে ইলিশ বলে যে রেসিপিটা, সেটাও কিন্তু ভালো লাগে, বাট সবার হাতের না। কিছু পছন্দের মানুষ আছে যারা খুব মজা করে বানায় সর্ষে ইলিশ, তাদের হাতের সর্ষে ইলিশটা আমার খেতে ভালো লাগে। আর আমার যারা আপুরা আছে তাদের রান্না তো আমার খাওয়ার সৌভাগ্য হয়নি। আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে হয়তো অনেক মজা করে রান্না করেন। যদি আল্লাহ ভাগ্যে রাখে কখনো আমাকে সবাই দাওয়াত করে, তো আমি ভাবছিলাম যারা দুবাইতে আছে বা ইউএইতে যে আপুগুলো আছে, একদিন হয়তো ওই আপুদেরকে ডেকে খাওয়াবো, না হলে একদিন আপুদের বাড়িতে আমি খেতে যাব। কি বলেন? কমেন্ট করে জানাবেন কে আমার বাড়িতে আসতে চান আর কে আমাকে দাওয়াত করতে চান। ভালো হয়, কিন্তু আমরা চাইলেই দেখা করতে পারি, একটা ভালো সার্কেল তৈরি করতে পারি। আমি যদিও একা একা থাকি, আমার সব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দুবাইতে তেমন কেউ নেই, সবাই হচ্ছে আজমানে থাকে। আর হ্যাঁ, এখানে আতিফার ফ্যামিলি থাকে, সবাই অনেক দূরে দূরে থাকে। একটা সময় আমাদের খুব ভালো বন্ডিং ছিল, পরে সবার বাড়িঘর দূরে হওয়াতে এখন আর আগের মতো দেখা সাক্ষাৎ হয় না। তারপরও ভালোবাসার টানটা কিন্তু এখনও আছে। সময়ের অভাবে সবাই সবার ব্যস্ততার কারণে হয়তো দেখা হচ্ছে না। এখন আমার ওই রান্নাটা শেষ করে আমি আরও একটা রান্নায় চলে এসেছি। এই রান্নাটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। কিছুদিন আগে সকালে পান্তা ইলিশ করার জন্য একটা ব্লগ করেছি, আপলোড করা হয়নি, যদি সম্ভব হয় আল্লাহ তৌফিক দিলে দিব। তো সেই ইলিশ মাছের রান্নার পর যে মাথা আর লেজটা ছিল সেটা রেখে দিয়েছিলাম এই লাউ দিয়ে রান্না করার জন্যে। এটা আসলে আমারই পছন্দের একটা রান্না। এটা আমি কারো কাছ থেকে শিখেছি কিনা আমার মনে নেই, বাট হয়তো নিজের থেকেই কারো শোনা কথায় আমি এইভাবে রান্না করেছিলাম। তো এই রান্নাটা আমার নিজের কাছে খেতে ভালো লাগে, অন্য মানুষের খেতে ভালো লাগে কিনা জানি না, বাট ভালো হয়, এটা বলা যায়। তো হুসনাকে বললাম যে মাছের মাথাগুলোকে একটু কেটে ছোট করে দিতে, কারণ ইলিশ মাছটা কিন্তু যথেষ্ট বড় ছিল মাশাআল্লাহ। বাংলাদেশ থেকে আনা ইলিশ মাছ, বেশিরভাগ মাছ মাংস কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসে, এখান থেকে কোনো মাছ মাংস কেনা হয় না। খুব বেশি হলে কখনো ফার্মের যে মুরগি আছে পোলট্রি সেটা কেনা হয়, আর দেশি মুরগি তো সব বাংলাদেশ থেকে আসে। তো মাছের মাথাগুলোকে একটু কেটে ছোট করে নিয়েছি, যেহেতু আমার কড়াইটা অত বেশি বড় না, হয়তো বা ভালো করে কষাতে পারবো না।
আর এখানে কিন্তু তেমন কিছু দেইনি, পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি, কাঁচামরিচের কুচি দিয়েছি, আর হচ্ছে কারি পাতা ছিল আমার কাছে, কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা আমি বেশিরভাগ রান্নায় ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে অপছন্দ হয়, সেটা মানে আপনার ব্যাপার, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি খুবই সামান্য একটু হলুদ আর লবণ। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা দিব না, কারণ তাহলে ইলিশের লাউয়ের যে কালারটা আছে সেটা চলে যাবে। তো যতটুকু না দিলেই না, ততটুকুই মশলা দিয়েছি। এতে করে লাউয়ের রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু লাউ দেওয়ার আগে প্রথমে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা আর যে লেজটা ছিল সেটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এতে করে ইলিশের যে একটা সুন্দর ফ্রেগরেন্স আছে বা একটা সুগন্ধ আছে ইলিশের, সেটা কিন্তু পুরো তরকারির সাথে মিশে যাবে কষিয়ে নিলে। তো এটাকে আমি একটু ঢেকে ভালো করে হালকা আঁচে কষিয়ে নিচ্ছি, কোনো পানি টানি কিছু দিইনি, এইভাবেই এটা কষে যাবে। আর কষে যাওয়ার পরে যে বললাম যে আমি একটু কারি পাতা ইউজ করি, তো একটু কারি পাতা দিয়ে হালকা একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু লাউগুলোকে অ্যাড করে দিব। তারপর মনে হলো যে না, এখনও ভালো করে কষেনি, আরও একটু পানি দিয়ে দিলাম। আর রান্না আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি এমন কিন্তু কোনো কথা নাই, আমি বিশ্বাস করি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করেন, বাট লাউটা এভাবে রান্না করলে ভালো হয়, ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর লাউটা খুবই সুন্দর, একদম ছোট বলতে অল্প বয়সী একটা লাউ ছিল, বাংলায় যেটা বলে কচি লাউ, একটা কচি লাউ ছিল। তো সেই লাউটাকে আমি আজকে বটিতে কেটেছি, কারণ হচ্ছে ছুরিতে কাটতে গিয়ে মনে হচ্ছিলো এত বড় লাউটা ঠিকঠাক ব্যালেন্স করতে পারবো না, তো বটিতে খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজটাকে স্লাইস করার চেষ্টা করছি, কারণ যদি আমি ছুরি বা নাইফ দিয়ে কাটতে যাই ওরকম পাতলা হবে না, হয়তো একটু মোটো হবে বা একটু আঁকাবাঁকা হবে। তো বৃথা চেষ্টা করছিলাম, খুব যে ভালো করে হচ্ছিল সেটা না, তারপরেও হয়েছে, চলবে। আর পেঁয়াজের বেরেস্তাটা করছি কারণ হচ্ছে হাতিফার বাবা হঠাৎ করে ফোন করে বলল যে একজন ফরেনিয়ারও আসবে সাথে, ওনার বিজনেস পার্টনার না সরি বিজনেস ক্লায়েন্ট হতে পারে। তো সেই জন্যে হচ্ছে উনি তো আর এইভাবে মাছ মাংস আমাদের রান্না খাবে না, তাই বললো যে একটা বিরিয়ানি করার জন্য চিকেনের। আর পেঁয়াজের বেরেস্তাটা করছি সেই জন্যে। আর আপনারা তো দেখেছেন যে আমি চিকেনটাকে কেটে রেখেছিলাম, তো এই চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো। এর জন্য আমি কিছুটা লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে মহরি যেটা আছে সবুজ রঙের যে আরেকটা ধনিয়া হয়, সেটারও একটু পাউডার করে নিয়েছি। এই সব কিছু দিয়ে আদা রসুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে। আর এভাবে মাখিয়ে রেখে আমি মোটামুটি সময় না থাকলে আধা ঘন্টা মাখিয়ে রাখি, আর যদি সময় থাকে কয়েক ঘন্টা মাখিয়ে রাখলে রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর হয়। যদি আপনার পছন্দ হয় এখানে কিন্তু আপনি বিরিয়ানির মশলাও অ্যাড করতে পারেন, আমি আমার হাতের কাছে থাকলে মাঝে মধ্যে অ্যাড করি, না থাকলেও কিন্তু স্বাদ খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচের পেস্ট ঝালের জন্যে, আর একটু গোলমরিচের গুঁড়া। তো যিনি খাবে উনি হচ্ছে ফরেনিয়ার, তো জানি না ঝাল হয়ে গেছে খেতে পারবে কি না। তারপর কিন্তু মজা হয়েছিল বিরিয়ানিটা। আমি আরও একটা রান্না করেছি, সেটা আপনাদের সঙ্গে হয়তো ভিডিওতে আনতে পারিনি, সেটা পাতাকপির ভাজি করেছিলাম। আমার কাছে, আমি যেহেতু পুরান ঢাকার মেয়ে, আমার কাছে মনে হয় টেবিল ভর্তি খাবার না দিতে পারলে মনের শান্তিটা কেন জানি পাই না। এটা আমার একটা বাজে স্বভাব হতে পারে, না বা আমাদের ফ্যামিলিগতভাবে এই স্বভাবটা এসেছে। রান্না মানে পুরো টেবিল জুড়ে অনেক ধরনের রান্না না করলে মনে তৃপ্তি পাওয়া যায় না। আর এখন আরেকটা রান্না করছি, সেটা হচ্ছে একটা সবজি রান্না করব, সবজি বলতে বটবটি ভাজি করব। তো সেখানেও পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে এই যে মরিচের যে পেস্ট করেছিলাম সেটা অল্প একটু ছিল, ওটা দিয়ে দিয়েছি। যেহেতু বটবটিতে শুকনো মরিচ গুঁড়া হবে না, জাস্ট গ্রিন কালারই রাখবো, তাই একটু ঝালের জন্য পেস্ট দিলাম। বাট আমি যে সবসময় এভাবে করি তা কিন্তু না, কারণ অনেক সময় আতিফা খাই, তো আতিফা খাওয়ালে তো আর ঝাল দিতে পারবো না। আর আতিফা তো ইদানিং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, গত 2 দিন থেকে একদমই খাবার খাচ্ছে না। আমি অনেক টেনশনে আছি, শুধু খালি ও ফর্মুলা মিল্ক খেয়ে থাকছে, আর পছন্দ হলে 1-2 চামচ কিছু একটা খাচ্ছে, বাট খুবই কম সেটা। মানে আমি এর জন্য টেনশনে আছি। সবাই দোয়া করবেন আতিফার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে।
আর রান্না বান্না সব কিছুর পর মেহমান এসেছিলো, মেহমানকে খাইয়ে রেখে আসছি। তো আমি অবশ্য ছিলাম না, রান্নার করার পর সব কিছু টেবিলে দিয়ে ইউনুস আঙ্কেলকে দায়িত্ব দিয়ে এসেছি। আঙ্কেলই হচ্ছে সবাইকে খাইয়েছে। তো শুনলাম যে আমাদের ফরেনের যে মেহমান ছিল উনি নাকি 4 পিস মাছ খেয়েছে, মাছটা নাকি এত মজা হয়েছে। তো উনি এত ঝাল মাছ কীভাবে খেলো আমি সেটাই ভাবছি। আর বিরিয়ানিটাও খুব মজা হয়েছে, সবাই বলছিল স্পাইসি হয়েছে একটু, কিন্তু খুব টেস্টি। আবার অনেকে জানতে চায় যে আতিফার বাবা কি করে। আতিফার বাবা এবং ভাই সবাই মিলে জয়েন্ট বিজনেস। তো ওদের জয়েন্ট বিজনেস যেহেতু সবাই একসাথে জয়েন্ট বিজনেস করে, তো বিজনেসের পরিধি মাশাল্লাহ একটু বড়। তো শুধু একটা বিজনেস করে সেটা কিন্তু না, ওরা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ডেভেলপার আরও অনেকগুলো বিজনেস একসাথে করে। তো সেই রিলেটেডই হচ্ছে এই ফরেনের যে গেস্টটা এসেছে উনি হচ্ছে অফিস থেকে আতিফার বাবা নিয়ে এসেছে। তো খুব প্রশংসা করেছে রান্নার, আমাকেও নাকি অনেক থ্যাঙ্কস বলেছে। জানি না কেমন হয়েছে। আমার কাছে আমার রান্না যেদিন ভালো হয় সেটা আমি বুঝতে পারি, যেদিন খারাপ হয় সেটাও বুঝতে পারি। তো আমার কাছেও খেয়ে মনে হয়েছে মোটামুটি মাশাল্লাহ। আর রান্না বান্না সব কিছুর পর আতিফা ঘুমাচ্ছে, আর আতিফার বাবা হচ্ছে আবার চলে গেছে অফিসে। এখন আমার খুব বোরিং লাগছিল, আর আমার এই পেন্টিংটা অনেক দিন থেকে পেন্ডিংয়ে ছিল, মানে ইনকমপ্লিট ছিল। তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে পেন্টিংটা কমপ্লিট করে ফেলি। আর আমি কিন্তু কোনো পেন্টিংয়ের কোর্স বা কিছু করিনি, ইভেন কোনো দিন ছোটোবেলায় পেন্টিংও করা হয়নি। আমার অনেক শখ ছিল, কিন্তু কখনো পেন্টিংয়ের ক্লাস বা ছবি আঁকার ক্লাসে বাবা মা ভর্তি করায়নি। সবসময় পড়াশোনার উপর বেশি ফোকাস করতে হয়েছিল। ইভেন আমি আমার লাইফে কিন্তু কোনো বই পড়িনি। অনেক মানুষ অনেক উপন্যাস পড়ে, কিংবা অনেক গল্পের বই, অনেক ভালো ভালো রাইটার্সের বই পড়েছেন, অনেকের কাছে অনেক বইয়ের কালেকশন আছে। আমার কাছে শুধু আমার পাঠ্য বইয়ের কালেকশনসগুলো আছে, নোট আছে, আমার এলএলবির যে কোর্স করেছি সেইগুলোই আছে। এর বাইরে কিন্তু কোনো বই বা কিছু নেই। আর পেন্টিংটা যেহেতু ছোটোবেলায় ইচ্ছে ছিল তখন করতে পারিনি, এখন হচ্ছে যেহেতু ফ্রি সময় পেয়েছি, আল্লাহ মনে হচ্ছে যে ঠিক আছে আজে বাজে সময় নষ্ট না করে মোবাইলে স্ক্রলিং করে ইউটিউব বা ইনস্টাগ্রাম দেখে সময় নষ্ট না করে সেটাকে আমি ভালো কোনো কাজে ইউজ করি। যে কোনো কাজই করি না কেন একটু একটু সবসময় যখনই মনে পড়ে, সর্বদা যে করি সেটা না, আল্লাহ আমাকে তৌফিক দেখ সবসময় যেন আল্লাহর জিকির করতে পারি। কিন্তু যখন ভুলে যাই আর যখন সেটা মনে পড়ে তাৎক্ষণিক আমি মনে মনে কোনো না কোনো আল্লাহ তাআলার 99টা নামের একটা নাম জিকির করতে থাকি। এতে করে ভালো লাগে। মানুষের গীবত করা কিংবা ফ্রেন্ড সার্কেলদের সাথে ফোনে আড্ডা দেওয়া কিংবা বান্ধবী কিংবা আত্মীয় স্বজনের সাথে কথা বলতে গেলে কিন্তু কোনো না কোনোভাবে গীবত করা হয়। তো যখন প্রয়োজন হয় আমি তখনই কথা বলি, এছাড়া কিন্তু আমি বাড়তি কথা বলি না, ফ্যামিলি হোক বা ফ্রেন্ড সার্কেল হোক। আর আমার ফ্রেন্ড সার্কেলের পরিধিটা খুবই ছোট, আমার ফ্রেন্ড বলতে একদমই নেই। আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড আছে সুইটি, আর মুক্তা এখন অনেক দূরে থাকে, সুইটি বাংলাদেশে থাকে, বাট ওর সাথেও খুব কম কথা হয়। আমার লাইফে কিন্তু ফ্রেন্ড এতটুকুই। আর যারা আছে সবাই হচ্ছে আমার ইনলস থেকে রিলেটেড, হয়তো ছেলের বউ, ভাগিনা বউ, ভাবি, এরা সবাই। আর আমার ফ্রেন্ড বলতে হচ্ছে আমার ফুপিরা আমার সব থেকে ভালো ফ্রেন্ড, স্পেশালি আমার ছোট ফুপি আমার বেস্ট ফ্রেন্ড। আর আমার লাইফে আরও একজন বেস্ট পারসন আছে, সে হচ্ছে আমার বোন। আমার ফ্রেন্ডের চাহিদা, আমার প্রত্যেকটা নিডি যে পারসন আমার লাইফে দরকার সবগুলো চাহিদা আমার বোন পূরণ করার চেষ্টা করে। আমি তাকে অনেক ভালোবাসি, আর সে অনেক দূরে আছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে। আজকে অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের রিকোয়েস্টে আমি ব্লগগুলো করি। আপুরা এত রিকোয়েস্ট করে, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে যে ভালো লাগে এটাই হচ্ছে বড় কথা। আর আজকে বেশি কথা না বলি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।